টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নিয়ে। ঈদ উল ফিতরকে সামনে রেখে নারীর টানে ঘরে ফিরছে মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ যোগে চলছে এই ঈদ যাত্রা। কতটা স্বস্তির ছিল এবারের ঈদ যাত্রা, এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ এবং বুয়েটের পুরাকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। ডক্টর হাদিউজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে আমি একটু শুরুতে আপনার কাছে যে ভূমিকা, আমি যে প্রশ্নটি করলাম আর কি, সে প্রশ্নটি আমি জানতে চাচ্ছি, সেটা দিয়ে শুরু করতে যাচ্ছি। এবার এই ঈদ যাত্রাটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? দেখুন, ঈদ যাত্রা কিন্তু এখনো চলমান আছে। আমরা গতকাল পর্যন্ত ঈদ যাত্রাটা যেভাবে দেখেছি, সেখানে আমি প্রথমে বলতে চাই, তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু স্বস্তিদায়ক ছিল। আমি আহ, সবসময় খবর রেখেছি, আহ, বিশেষ করে সড়ক, মহাসড়ক এবং ট্রেন যাত্রা এবং লঞ্চে। তো আমার মূল্যায়নটা হচ্ছে আসলে আমাদের কোথাও তেমন যানজট হয়নি। কিছুটা গতি ধীর গতিতে ছিল মহাসড়কগুলিতে এবং বিশেষ করে উত্তরবঙ্গের যাত্রায়। এবং টোল প্লাজা গুলিও কিন্তু যথেষ্ট, আমি মনে করি, একটা ভালো ব্যবস্থাপনার মধ্যে ছিল। ফলে টোল প্লাজা যে ভয়াবহ আমরা যে যানবাহনের সারি দেখি, সেটাও তেমন হয়নি। এবং লঞ্চগুলি, সবচেয়ে বড় কথা, লঞ্চ যাত্রাটা কিন্তু খুবই স্বস্তিদায়ক ছিল। প্রতিটি লঞ্চ সময় মতন ছেড়েছে। এমনকি আপনি জানেন যে স্বাভাবিক সময় সাধারণত লঞ্চগুলি সন্ধ্যার পর ছাড়ে, কিন্তু আজকেও কিন্তু আমি যেটা খবর নিয়ে জানলাম, অনেক লঞ্চ কিন্তু যাত্রী হয়ে যাওয়া মাত্রই ছেড়ে চলে যাচ্ছে, অর্থাৎ যাত্রীদের এখানে ভোগান্তিতে পড়তে হচ্ছে না। এবং আরেকটা খুশির দিক আমি বলবো, যে আমাদের ট্রেন যাত্রা, যেখানে উত্তরবঙ্গের যাত্রাটা প্রতি বছরই আমরা দেখি, ট্রেনের যে শিডিউল বিপর্যয়, ভয়াবহ শিডিউল বিপর্যয় হয়, সেটা কিন্তু এখন পর্যন্ত একটা ট্রেনেও আমার জানা মতে শিডিউল বিপর্যয় হয়নি। এবং পূর্বাঞ্চলে যে রেলগুলি, সেটা তো সবসময় আমরা অতীতেও দেখেছি, ঈদ যাত্রা তাদের অনেকটা স্বস্তির মধ্যে থাকে, এবারেও কিন্তু তারা স্বস্তির মধ্যে আছে। তো আমি যেটা বললাম, তুলনামূলক স্বস্তিদায়ক হচ্ছে। স্বস্তিদায়ক এই কারণেই বলছি যে আসলে ভয়াবহ যানজটের খবর আমার কাছে এখনো আসেনি, বা দুর্ঘটনার মতন ঘটনা ঘটেনি। এবং একই সাথে শিডিউল বিপর্যয়গুলো কিন্তু হয়নি। কিছু কিছু জায়গায় অস্বস্তি আছে, এবং এই অস্বস্তি আসলে সড়কে অবকাঠামো বা অব্যবস্থাপনার জন্য না, আসলে এটা মূলত আমাদের গণপরিবহনের একটা সংকট, সেটা একটা ভিন্ন দিক। কারণ ঈদ যাত্রায় আসলে যত মানুষ ঢাকা ছাড়ছে, যে জনস্রোত, এবং বিশেষ করে আজকে কিন্তু অনেকগুলো শিল্প কারখানা, বিশেষ করে গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জের শিল্প কারখানা যখন ছুটি হয়ে গেছে, পোশাক শিল্প কারখানা, সড়কে হঠাৎ করে একটা চাপ তৈরি হয়েছে। ফলে গণপরিবহনের একটা সংকট এখানে হয়েছে। এবং এটা হওয়াটা কিন্তু স্বাভাবিক, কারণ এই সংকটটা মোকাবেলা করার জন্য কাঠামোগত কিছু পরিবর্তন দরকার, সেই পরিবর্তনগুলো এখন হয়নি। আমরা স্বস্তি পাচ্ছি, কারণ হচ্ছে আমাদের সড়ক, মহাসড়কগুলি চওড়া হয়েছে। এখন অনেক মহাসড়ক, আপনি জানেন, প্রায় 800 কিলোমিটার মতো মহাসড়ক আমাদের 4 লেন হয়ে গেছে, এক্সপ্রেস হয়েছে। সরকার অনেকগুলো ফ্লাইওভার করে ফেলেছে, আমাদের অনেকগুলো সেতু হয়েছে। এবং ঢাকায় ঢুকার এবং বের হওয়ার যে প্রবেশ পথগুলি আছে, সেটা কিন্তু অনেকটা প্রসারিত হয়েছে। আপনি দেখেন, আমিনবাজার গাবতলী যে সেতু, সেটা আমাদের প্রায় 10 লেন। আমাদের টঙ্গী সেতু প্রায় আমরা 12 লেন। কাঞ্চন সেতু, যেটা আমাদের পশ্চিম পূর্ব পূর্ব পূর্বাঞ্চলে যারা বাড়ি ছাড়ছেন, তার সেই সেতু কিন্তু প্রায় 8 লেন হয়ে গেছে। অর্থাৎ আমাদের সড়ক অবকাঠামোর দিক থেকে আমি দেখছি একটা পরিবর্তন এসেছে, যার ফলে আমরা একটা স্বস্তি পাচ্ছি। কিন্তু অস্বস্তির জায়গা, যেটা আমি বললাম, যে গণপরিবহন একটা সংকট, সেটা আসলে কাঠামোগত একটা পরিবর্তনের দরকার। দুপুর 2:30 নাগাদ আসলে ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে এবং 9টি বগি আসলে লাইনচ্যুত হয়েছে, এবং সেখানে এখন আসলে উত্তরবঙ্গের সাথে হুম। ঢাকার রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। এটা কি আসলে এই পুরো স্বস্তির যাত্রা একটা মানে কি বলবো, একটি ই দিয়ে দিল, একটি কালো একটা দাগ হয়ে গেল হঠাৎ করে? রাখবে। দেখেন, এই জন্য আমি বললাম কাঠামোগত কিছু পরিবর্তনের কথা। আমি একটু আগে বলছিলাম যে আপনার কমলাপুর স্টেশন থেকে শিডিউল বিপর্যয় ছাড়াই ট্রেনটা ছেড়েছে। আমরা এই কথা কিন্তু দীর্ঘদিন ধরে বলে আসছি, যে আমাদের বিশেষ করে রেলের যে নেটওয়ার্ক, সেটা সম্প্রসারিত হয়েছে। এবং একই সাথে আপনার রেলের বেশ কিছু প্রকল্প তারা করেছে, প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতন বিনিয়োগ কিন্তু রেলে হয়েছে গত 1.5 যুগে। তো সেই জায়গায় কিন্তু আমরা বারবারই বলেছি যে রেল কিছু বিলাসী প্রকল্প করে ফেলছে, সেটা হচ্ছে রেলের যেটা প্রয়োজন ছিল, যে সংকটটা মোকাবেলা করার জন্য যে প্রস্তুতি বা আয়োজন দরকার, সেই জায়গায় আসলে বিনিয়োগ দরকার ছিল। এবং সেখানে আমরা বারবারই বলেছি, রেলের মূল সংকটটা হচ্ছে তাদের লোকোমোটিভ বা ইঞ্জিনের একটা ব্যাপক সংকট আছে। এই যে 3,000 কিলোমিটার রেল, আমরা যে রেল নেটওয়ার্কের কথা বলি, এই নেটওয়ার্কটাকে আপনি যদি চালু রাখতে চান, যাত্রী সেবা যদি দিতে চান, সেক্ষেত্রে আমরা সবসময় বলি প্রায় 300 মতন তাদের ইঞ্জিন দরকার। কিন্তু রেল এখন আসলে যেমন ইঞ্জিনের সংকট একটা আছে, তার সাথে রেলের ইঞ্জিনগুলো আসলে আয়ুষ্কাল ফুরিয়ে গেছে। প্রায় 70%
ইঞ্জিনের আয়ুষ্কাল কিন্তু অনেক আগে শেষ। এবং একই সাথে কোচগুলো তার যে আয়ুষ্কাল বা আমরা অর্থনৈতিক আয়ুষ্কাল বলি সেটা কিন্তু পেরিয়ে গেছে। তো বিনিয়োগটা, এই যে আমি কাঠামোগত পরিবর্তনের কথা বলছিলাম, সেটা হচ্ছে বিনিয়োগটা আপনি কোন জায়গায় করবেন। যেহেতু 1.5 লক্ষ কোটি টাকার মতো বিনিয়োগ করেছে রেলে, আসলে বিনিয়োগগুলির একটা বড় অংশ দরকার ছিল আমার সংকট যে জায়গা, অর্থাৎ আমার ইঞ্জিন নাই, আমার কোচ নাই, যেটা আসলে আমাদের যাত্রী সেবা দেওয়ার জন্য দরকার। এবং পাশাপাশি রেলের নেটওয়ার্ক যে আমি সম্প্রসারণ করছি এটা ভালো জিনিস, একই সাথে পুরনো রেল লাইন এটা আবার ভুলে গেলে চলবে না। রেলের পুরনো রেল লাইনগুলো জরাজীর্ণ, এবং আমাদের স্টাডিও বলছে বলছে প্রায় 25% রেল লাইন, বিশেষ করে উত্তরবঙ্গের যাত্রার রেল লাইনগুলি জরাজীর্ণ, তাদের আয়ুষ্কাল পেরিয়ে গেছে। এই যে আপনি লাইন চ্যুতির কথা বললেন বা ডিরেলমেন্টের সমস্যা, এটা কিন্তু আসলে কাঠামোগত পরিবর্তনটা যেটা আমি বলছি, যে আপনার যে জরাজীর্ণ রেল লাইনগুলি আছে সেটা তো আপনার সংস্কার করতে হবে, মেরামত করতে হবে। আপনি বিলাসী প্রকল্প করছেন, আপনি দৃষ্টিনন্দন স্টেশন তৈরি করছেন, আপনি অনেকগুলি জায়গায় রেল লাইন সম্প্রসারণ করেছেন যেখানে সারাদিনে একটা ট্রেন চলে। কিন্তু উত্তরবঙ্গে যেহেতু আপনি জানেন, এই যে আমাদের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, এই এই যে আমাদের অঞ্চলটা আছে, এই অঞ্চলে যে শিল্প কারখানা আছে, অধিকাংশ কর্মী কিন্তু আসলে উত্তরবঙ্গের। এবং উত্তরবঙ্গের চাপটা সবসময় কিন্তু ঈদে বেশি থাকে, সড়ক পথেও বেশি থাকে, রেল পথেও বেশি থাকে। এই যে আমি একটু আগে শিডিউল বিপর্যয়ের কথা বললাম, যে আমাদের কমলাপুর রেল স্টেশনে হয়নি, কিন্তু একটা অস্বস্তি ওখানে ছিল, শিডিউল বিপর্যয় হয়নি, কিন্তু উত্তরবঙ্গের যতগুলি ট্রেন ছিল প্রত্যেকটা ট্রেনে গাদাগাদি করে তিল ধারণের জায়গা সেখানে নাই। যারা টিকিট কেটে আসনে বসার কথা তারা আসন পর্যন্ত যেতে পারেনি, অনেকে বাদর ঝুলা হয়ে দরজায় ঝুলে চলে গেছে, এবং রেলের ছাদে দাঁড়ানো বসার জায়গা নাই। তো উত্তরবঙ্গের যাত্রাটা কিন্তু সবসময় ওইভাবেই হয়, কাঠামোগত একটা দুর্বলতা আছে, যেটা আমি বললাম যে বিনিয়োগ হয়েছে রেলে অনেক, কিন্তু রেল লাইনগুলো যে জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ, এটা যে সংস্কার বা মেরামত করতে হবে, সে জায়গায় আসলে রেল কর্তৃপক্ষ কাজ করেনি। এবং সেটার খেসারত কিন্তু দিতে হবে, যেহেতু এখন চাপটা কিন্তু অনেক বেশি, যেটা আমি বললাম লাইনচ্যুত হয়েছে, কারণ আপনি খবর নিয়ে জানতে পারবেন ট্রেনের ছাদে মানুষ আছে, বাদুড় ঝুলা হয়ে দরজায় জানালায় ঝুলে ঝুলে মানুষ যাচ্ছে। অর্থাৎ এটার যে আমাদের লোডিং এর কথা বলি, এই লোডিংটা ভয়াবহ হচ্ছে। এমনি তো রেল জরাজীর্ণ লাইনগুলি, তো লাইনচ্যুত হওয়াটা একটা অস্বাভাবিক না, এই কাঠামোগত পরিবর্তনটা দরকার। কিন্তু গায়ে গতরে আমি বলবো রেলের কর্তৃপক্ষ এবং প্রশাসন তারা কিন্তু চেষ্টা করছে যেন শিডিউল বিপর্যয় না হয়, সড়কে যেন যত্র বাস থামিয়ে যাত্রী তোলা তোলা এবং উঠানো, এবং এর জন্য দীর্ঘ সারি তৈরি হওয়া, বা লঞ্চগুলি অনেক সময় ওভারলোড করে ফেলে এবং যাত্রী না হওয়া পর্যন্ত ছাড়ে না, তখন শিডিউল বিপর্যয় হয়। ওই জায়গাগুলিতে কিন্তু সরকার যথেষ্ট নজর দিয়েছে, এবং এই জায়গায় আমাদের বলতেই হবে, দেখেন সরকারের কিন্তু মেয়াদ মাত্র 1 মাস হয়েছে। আমি মনে করি এখনো মাত্র এক বাচ্চা অবস্থায় আছে আমাদের সরকার, মাত্র 1 মাস সরকারের বয়স। তো এই 1 মাসের মধ্যে একটা জায়গায় আমি বলি যে ছোট একটা পদক্ষেপ, কিন্তু এবার ঢাকা শহরের মধ্যে যে স্বস্তি আমরা কিছুটা দেখছি, তার কারণ হচ্ছে আপনি দেখেন আমাদের বছিলা এবং আহ কাঞ্চন ব্রিজের কাছে শিমুলিয়া, এই দুইটা নতুন টার্মিনাল দিয়েছে, যে টার্মিনাল থেকে প্রায় 9টার মতন লঞ্চ কিন্তু আমাদের বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলায় তারা কিন্তু যাত্রা করতে পারছে। এর ফলে সুবিধা কি হয়েছে, এই দুইটা ঘাট চালু করার ফলে যেটা হয়েছে, গুলিস্তান থেকে আপনার সদরঘাট, এই যে আমার 3 কিলোমিটার রাস্তা, এটা হলো পুলসিরাত পারাপারের মতন অবস্থা হয় ঈদের সময়। তো সেই জায়গায় আপনি কিছু যাত্রী কিন্তু সদরঘাট থেকে অফলোড করে অন্য জায়গায় নিয়ে গেছেন। তাহলে যাত্রীরা, এই যে আমার ঢাকার মধ্যে যেমন সড়কটা কিছুটা ফাঁকা দেখছেন, বা গুলিস্তান থেকে সদরঘাটের কথা বলছি, যে কিছুটা অফলোড হয়েছে, এবং সদরঘাটের চাপটাও কিন্তু কিছুটা কমেছে। তো সরকারের বয়স কিন্তু 1 মাস, এই 1 মাসের মধ্যে এই যে একটা পদক্ষেপ, এটাকে অবশ্যই আমাদের সাধুবাদ জানাতে হবে। একই সাথে সরকার কিন্তু এবার ছুটিটা লম্বা দিয়েছে, বেশি কিন্তু আপনার এখানে দেন দরবার করতে হয়নি। প্রতিবার সরকারের সাথে এটা দেন দরবার করতে হয় যে আমাদের ঈদের আগে ছুটি একটু বেশি লাগবে, পরে বেশি লাগবে, যাতে করে মানুষ ধাপে ধাপে বাড়ি যেতে পারে। এবার কিন্তু সরকার আমি বলবো অনেকটা স্বপ্রণোদিত হয়েই কিন্তু ছুটিটা বাড়িয়ে দিয়েছে। ফলে যতটুকু আমরা স্বস্তি পাচ্ছি, এই স্বস্তির ক্রেডিটটা কিন্তু কিছুটা সরকারকে দিতে হবে। কিন্তু অস্বস্তির জায়গা আছে, আমি যেটা বললাম কাঠামোগত পরিবর্তন হয়নি, আমার গণপরিবহনের সংকট আছে, এবং তার সাথে এবার একটা নতুন সংকট তৈরি হয়েছে, সেটা জ্বালানি তেলের সংকট। ফলে পরিবহনের যারা মালিক আছে তারা আরেকটা কিন্তু এখানে সুতা বা দোহাই দেওয়ার একটা সুযোগ পেয়ে গেছে। যেহেতু গণপরিবহনের সংকট, তারা পাম্পে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না, ফলে তারা ভাড়া কিন্তু বাড়িয়ে দিয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। অনেক রুটে, বিশেষ করে উত্তরবঙ্গে দেখেন, আপনি খেয়াল করে দেখেন যাত্রীরা জিম্মি হয়ে গেছে, অনেক বাস দ্বিগুণ ভাড়া চাচ্ছে। এবং তারা যখন গণপরিবহন থেকে মুখ সরিয়ে নিয়ে ঝুঁকিপূর্ণ যানবাহনের দিকে ঝুঁকছে, যেমন খোলা ট্রাক বা কাভার্ড ভ্যানে, এখন কাভার্ড ভ্যান এবং খোলা ট্রাকের যারা চালক আছে তারা আবার সুযোগ পেয়ে গেছে, অনেকটা পরিবহনের যে ভাড়া তার কাছাকাছি ভাড়া তারা চাচ্ছে। সরকারি রেট বাসে যদি 800 টাকা হয়,
তারা ঝুঁকি নিয়ে যাচ্ছে কাভার্ড ভ্যান বা ট্রাকে, তারা যাচ্ছে 700 টাকা, মাত্র 100 টাকার একটা ব্যবধান। অন্য সময় কিন্তু 200 টাকা নিয়ে তারা যাত্রী পরিবহন করতো। কিন্তু তারা এই যে সুযোগটা, গণপরিবহনের সংকট, তেলের সংকট, এই সংকটগুলো কাজে লাগিয়ে যাত্রীদের পুঁজি করে ভাড়াটা বাড়িয়ে নিয়েছে, এবং ঝুঁকিপূর্ণ পরিবহন তারাও ভাড়াটা কিন্তু বাড়িয়ে নিয়েছে। তো এই জায়গায় আসলে কাঠামোগত পরিবর্তন লাগবে। আমার সড়ক অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে, যেটা আমি বললাম, 4 লেন এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার হয়েছে, ঢাকায় প্রবেশদ্বারগুলো অনেক প্রসারিত হয়েছে। কিন্তু তার সাথে আমার কাঠামোগত অর্থাৎ পরিবহন খাতের যে একটা ঘাটতি বা সংকট, সেই জায়গায় আসলে কাজ করতে হবে। আমরা তো দেখছি যে টাইমলি বাসগুলো ছাড়ছে, ট্রেন ছাড়ছে, কিন্তু ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে চন্দ্রা, তারপরে এই যে আবার এদিকে ময়মনসিংহের রুটের এই কোনাটা, মানে কিছু কিছু জায়গায় আবার আবার বের হতে গিয়ে একটা যানজট দেখা দেয়। এই জায়গাটা হুম, হুম, আসলে হুম। নিরসনের উপায় কি? যদিও আসলে এবার খুব বেশি দীর্ঘ হয়নি, কিন্তু তারপর আমরা দেখেছি যে যে যানজট ছিল। রাইট। আমাদের আকাঙ্ক্ষা থাকবেই, আমরা আরো প্রত্যাশা করি আরো বেশি স্বস্তিদায়ক হোক। সেই প্রত্যাশা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আপনি চন্দ্রার মোড়ের কথা বলছেন। চন্দ্রার মোড়ের সমস্যাটা হলো কি, চন্দ্রার মোড় এই জায়গা কিন্তু অনেকটা প্রসারিত করা হয়েছে, এবং সেখানে ত্রিমুখী একটা, আপনি জানেন যে ফ্লাইওভারও কিন্তু আছে। তারপরেও জটটা তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে এই চন্দ্রার আশেপাশে, বিশেষ করে গাজীপুর এবং আশুলিয়া এলাকায় যে আমাদের শিল্প কারখানাগুলি আছে, এটা ছুটি হওয়ার সাথে সাথে যে পরিমাণ পোশাক কর্মী আসলে এই মোড়ে এসে আপনার পরিবহনে ওঠার চেষ্টা করছে বা পরিবহন খুঁজছেন তারা, এই যে পরিবহন খোঁজা, অনেক সময় পরিবহনগুলো থেমে যাত্রীদের সাথে দর কষাকষি করছে, 800 টাকা না 1000 টাকা। তার মানে এইখানে ম্যানেজমেন্টের একটা ইস্যু আছে। আপনার অবকাঠামোগত ভাবে আমি খুব বেশি এখানে দুর্বলতা দেখি না, মূলত ম্যানেজমেন্ট। কেননা এটা একটা গেটওয়ে কিন্তু। উত্তরবঙ্গে আপনি আশুলিয়া দিক থেকে আসেন, অথবা টঙ্গী হয়ে ঘুরে আসেন, অথবা সাভার হয়ে আসেন, সব বাসগুলোকে কিন্তু এই আমাদের চন্দ্রার মোড় দিয়ে যেতে হবে। তো চন্দ্রার মোড়টা একটা স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো, সে জায়গায় ম্যানেজমেন্ট একটা ইস্যু আছে। এবং এই ইস্যুটা মূলত আসলে গণপরিবহনের সংকট কেন্দ্রিক, কারণ গণপরিবহনগুলো থেমে যাত্রীদের সাথে দর কষাকষি করছে। কারণ যাত্রীরা সরকারি ভাড়ায় যেতে যাচ্ছে, তারা ভাড়া দ্বিগুণ করে যাত্রী নিয়ে যাবেন, এবং 2 গুণ করে যতক্ষণ বাস পরিপূর্ণ না হচ্ছে তারা ওই মোড়ের মধ্যে বসে আছে। ফলে এই যে অবৈধ পার্কিং করে রাখা, দীর্ঘ সময় পার্কিং করে রাখা, এবং যাত্রীদের উঠানামা করানো, বাকবিতণ্ডা করা বা দর কষাকষি করা, এর ফলে এই মোড়গুলিতে একটা জটলা তৈরি হয়। কিন্তু আমি আবার বলবো যে আমাদের প্রশাসন, এমনকি আপনি জানেন যে আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সেনাবাহিনী কিন্তু নেমে গেছে। এটা কিন্তু পৃথিবীর খুব কম দেশেই আমার মনে হয় দেখা যায়, যে গায়ে গতরে যেভাবে চেষ্টা করছে। কারণ আপনার ঢাল নাই, তলোয়ার নাই, আপনি যুদ্ধে নেমেছেন, একটা ক্রাইসিস মোমেন্ট, কারণ আপনার গণপরিবহন নাই তো। তার মানে আপনার গণপরিবহন নাই, তারপরেও আপনি ম্যানেজমেন্টের চেষ্টা করছেন। এজন্য আমি যেটা বলার চেষ্টা করছি যে আমার সমস্যার অনেকটাই নিরসন হয়েছে অবকাঠামোগত ভাবে, কিন্তু আমাদের যে গণপরিবহনের সংকট, এবং এই সংকটকে পুঁজি করে ভাড়া নৈরাজ্য, অথবা একই সাথে আমরা দেখছি যে সরকার কিন্তু নির্দেশনা দিয়েছিল ঈদের আগে এবং পরে 3 দিন আপনার ভারী যানবাহন চলবে না, কিন্তু ট্রাক কাভার্ড ভ্যান গুলো কিন্তু চলছে। মূলত তারা যাত্রী পরিবহন করছে, পণ্য পরিবহন করছে না। তো এই যে সংকটটা, এই সংকটটা আসলে মোকাবেলা করা সম্ভব। আমরা যদি জাকার্তা মডেলের কথা চিন্তা করি, তারা ঈদের সময় তাদের জাকার্তা শহর থেকে, ঢাকার থেকে বেশি মানুষ কিন্তু বের হয়। প্রায় 2.5 কোটি মানুষ জাকার্তা শহর ছাড়ে। কিন্তু তাদের কিন্তু এতটা অস্বস্তি তৈরি হয় না, বিশেষ করে ভাড়া নৈরাজ্য বা আমরা যেসব কথা নিয়ে বলছি। তারা মূলত তাদের যে নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলি আছে, সেটা যাত্রী সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়। তারপরেও তারা চায় যে যাত্রী সাধারণের জন্য মোটরসাইকেল নিয়ে, যেহেতু গণপরিবহন সংকট নেই, অনেকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন ঈদের সময় মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যায়। এই দুর্ঘটনাটা ঠেকানোর জন্য তারা যেটা করে, যুদ্ধ জাহাজ যাত্রী সাধারণের জন্য উন্মুক্ত করে দেয়, এবং বিনা পয়সায়। তো আমি সেই জায়গায় বলি যে দেখেন, আমাদের যে সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, এমনকি সশস্ত্র বাহিনীর পরিবহন পুলে কিন্তু অসংখ্য বাস আছে। এই বাসগুলি কিন্তু এখন বসে আছে, এবং জনগণের পয়সায় কিন্তু এই বাসগুলি কিনা। তাহলে জনগণ কেন জিম্মি হবে? আপনি 2 মাস আগ থেকে যদি একটা পরিকল্পনা করেন, যে একটা যদি সার্ভে করেন, জরিপ করেন, যে কত মানুষ কোন অঞ্চলে যেতে যাচ্ছে, যে আমাদের রংপুর অঞ্চলে কতজন যেতে যাচ্ছে, সিলেটে কতজন যেতে যাচ্ছে, এইভাবে যদি একটা সার্ভে করেন, আপনি কিন্তু বুঝতে পারবেন যে কত মানুষ গণপরিবহন ব্যবহার করবে। এবং সে অনুযায়ী আমি যে বিভিন্ন প্রতিষ্ঠানের বাসগুলি বলছি, এই বাসগুলি কিন্তু আপনি রিকুইজিশন দিতে পারেন। সুবিধা হলো এই বাসগুলির ফিটনেস আছে, যারা চালক তারা ফিট, তাদের দক্ষতার সনদ আছে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ছাড়া, ভারী ড্রাইভিং লাইসেন্স ছাড়া তারা চাকরি পাবে না। তো এই বাসগুলি, এই চালকগুলিকে যদি আমরা ব্যবহার করি, তখন গণপরিবহনের সংকট হবে না। তো আমরা সড়কে যে আনফিট গাড়ি এখন নামতে দেখছি, লক্কর ঝক্কর কোনো মতে কসমেটিক লাগিয়ে সড়কে নামছে, যারা ঢাকা শহরে দেখেন গণপরিবহন উধাও হয়ে গেছে, কারণ এই গণপরিবহনের দূরপাল্লায় যাচ্ছে।
তো এই যে সংকটগুলি ভাড়া নৈরাজ্য কেন করে, মালিকরা জানে যে এখন গণপরিবহনের সংকট আছে, আপনি 2,000 টাকা বললেও যাবেন, কারণ আপনাকে ঈদে বাড়ি যেতেই হবে। এই যে আকাঙ্ক্ষা, সেটা তো ওনারা ভালো মতনই বুঝে। তো আপনি গণপরিবহনের, আমি যেটা বললাম বিকল্প, আপনাকে বিকল্প ভাবতে হবে। গায়ে গতরে চেষ্টা করে আপনি কতদূর স্বস্তি দিতে পারবেন? যতটুকু স্বস্তি আমরা পাচ্ছি এটা গায়ে গতরে কাজ করার জন্য। কিন্তু আরো বেশি যদি স্বস্তি আপনি দিতে চান, যেহেতু আমাদের অবকাঠামো উন্নয়ন হয়েছে, তাহলে গণপরিবহনের যোগানটা বাড়াতে হবে। আমি বিকল্পের কথা কিন্তু বলছি, কারণ আমার সামনে কিন্তু এই ধরনের মডেল আছে। আমি জাকার্তা মডেলের কথা বললাম, সরকার কিন্তু এভাবে বিকল্পভাবে ভাবে। আপনাকে এভাবে ভাবতে হবে। এবং একই সাথে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা লাগবে। আমাদের ঢাকা শহর আসলে ভারাক্রান্ত, মানুষ দিয়ে ভারাক্রান্ত, এবং ভারী ভারী অবকাঠামো দিয়ে ভারাক্রান্ত হয়ে গেছে। এই ভার ঢাকা শহর সইতে পারছে না। আপনি ঢাকার আশেপাশে যে শিল্প কারখানা করেছেন, এখানে কর্মসংস্থান তৈরি করছেন, ফলে ঢাকায় যারা থাকে বা ঢাকার আশেপাশে যারা থাকে, তারা ঢাকার কেউ স্থায়ী বাসিন্দা না, তারা কর্মক্ষেত্রে কাজ করার জন্য, জীবিকার জন্য ঢাকায় এসেছে, এবং ঈদের সময় তারা ফিরবে, এটাই স্বাভাবিক। তাদের ঘর বাড়ি সবার গ্রামে। তাহলে আপনি এত বিনিয়োগ যে ঢাকা শহরের মধ্যে করছেন, আপনি ঢাকা শহরের মধ্যে যানজট নিরসন করতে পারছেন না, এবং ঈদের সময় যে অস্বস্তির কারণ হয়ে যায়, সেটাও আপনি নিরসন করতে পারছেন না। সে কারণে আমি বলবো, ঢাকার মধ্যে যথেষ্ট বিনিয়োগ হয়েছে, আপনি এখন বিনিয়োগগুলি ঢাকার বাইরে করেন, জেলা শহর, বিভাগীয় শহর, সেখানে বিনিয়োগ করেন, কর্মসংস্থানে তৈরি করেন। মানুষকে যেন ঢাকার দিকে আসতে না হয়, জনস্রোত ঢাকামুখী না করে আপনি ঢাকা বিমুখী করেন, এবং আপনি বিনিয়োগগুলি ঢাকার বাইরে করেন। তাহলে মানুষ কিন্তু ঢাকায় আসবে না, মানুষ বাধ্য হয়ে ঢাকা শহরে আসে। এবং ঢাকা শহরে জীবনযাত্রার মান বলেন বা যে ব্যয়, এটা তো অনেক বেশি। যে পরিমাণে আয় করেন, তার 80% আপনার আসলে ট্রান্সপোর্ট সেক্টরে ব্যয় করতে হয়, আর 20% দিয়ে আপনি শিক্ষা, চিকিৎসা, খাদ্য সবকিছু। মানুষ কিন্তু আসলে নাভিশ্বাস উঠে যাচ্ছে। তো আপনি বিনিয়োগ ঢাকার মধ্যে আর করার দরকার নাই, অনেক হয়েছে। আমি বললাম ঢাকা ভারাক্রান্ত, এখন বিনিয়োগগুলি ঢাকার বাইরে করেন, কর্মসংস্থান তৈরি করেন, মানুষ আর ঢাকার মধ্যে আসতে হবে না। এবং ঈদের সময় যে চাপ, জনস্রোত, গণপরিবহনের সংকট, তেলের সংকট, দুর্ঘটনা, এগুলো আর থাকবে না, অনেক কমে যাবে। ওইভাবে আসলে সরকারকে ভাবতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, ঈদ জি। মোবারক।